শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের বলেছেন তারেক রহমান। রয়টার্সকে সাক্ষাৎকারে জামাতের সঙ্গে ঐক্যের সরকারের সম্ভাবনা নাকচ। যারা রাজনীতি পেশা হিসেবে বেছে নিয়েছে তারা চাঁদাবাজি ও সন্ত্রাসের সাথে জড়িত, অভিযোগ জামাত আমিরের। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না। সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। কেউ ভোট বানচাল করতে পারবে না বলেছেন নেতারা। কিছু ক্ষেত্রে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ বাংলাদেশ গড়তে সবাই মিলে একসাথে কাজ করবেন। দেশকে নিয়ে বিএনপির পরিকল্পনা বাস্তবায়ন করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। আগামীর বাংলাদেশে ধর্মের ভিত্তিতে নয়, যোগ্যতার মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। জনগণের সকল ক্ষমতার উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন, তাই তাদের সামনে এসে দাঁড়িয়েছেন। জনগণের সমর্থন, ভালোবাসা নিয়ে দেশকে পুনর্গঠন করতে চান তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাবলুকে সাথে নিয়ে আহমেদ সরওয়ারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন এনামুল হাবিব রুবেল। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঠাকুরগাঁও ও এর আশপাশের এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষের আগমনে সভাস্থল পরিপূর্ণ হয়ে ওঠে। 22 বছরেরও বেশি সময় পর তারেক রহমান যখন ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের সভাস্থলে এসে হাজির হন, তখন উচ্ছ্বসিত হয়ে ওঠেন দলের নেতাকর্মী সহ জনসভায় উপস্থিত মানুষ। হাজার হাজার নেতাকর্মী তুমুল করতালি দিয়ে তাদের নেতাকে অভিবাদন জানায়। তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই 24-এর গণ আন্দোলনের শহীদ এবং আহতদের অবদান স্মরণ করে বলেন, যে প্রত্যাশাকে সামনে রেখে তারা আত্মদান করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তা পূরণ করা সকলের দায়িত্ব। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। যেই মানুষগুলো আজ এখানে বসে আছেন, তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত এক যুগ ধরে, সেই স্বজনেরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। নিজেরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। যারা জীবন দিয়েছে, যারা বিভিন্ন অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তাদের সেই মূল্যায়নকে কখনো বৃথা দিতে দেওয়া যায় না। এবং এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি, তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন, যারা ঘরের কর্ত্রী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন, তার জন্য আমরা একটি প্রতি মাসের সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই। কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই। ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে, সেই কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে, কৃষক, জেলে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে, জনগণের হয়ে সরকারের পক্ষ থেকে আমরা পরিশোধ করতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করব, যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন। সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব, কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই। তারেক রহমান বলেন, নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে, তাতে জনগণের লাভ হয় না। জনগণ জানতে চায় তাদের জন্য কি করা হবে, তাই পরিকল্পনা তুলে ধরেছে বিএনপি।
এই নির্বাচনী জনসভায় সাধারণত আমরা কি দেখেছি? নির্বাচনী জনসভায় আমরা দেখি যে সাধারণত এক দল আরেক দলের বিপক্ষে কথা বলে থাকে, কিন্তু আজ যদি আমি অন্য কোন দলের বিপক্ষে কথা বলে থাকি তাহলে জনগণের কি তাতে কোনো লাভ হবে? জনগণের লাভ হবে না। জনগণের জানতে চায় যে জনগণ যে আমাদেরকে ভোট দিবে আমরা জনগণের জন্য কি করব, এলাকার জন্য কি করব, এলাকার মানুষের জন্য আমরা কি করব। সেই জন্যই আজকে আপনাদের সামনে আমরা আমাদের দলের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, যেই বাংলাদেশে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, যেই বাংলাদেশে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে, যেই বাংলাদেশে মা বোনেরা নিরাপদে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, নিরাপদে পথে চলাচল করতে পারবে। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি। আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে, যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। যে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। তারেক রহমান জনসভায় সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সবশেষ 2003 সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ করতে ঠাকুরগাঁও এসেছিলেন তারেক রহমান। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরের সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমান শেষ করছেন বিএনপি চেয়ারম্যান হিসেবে ঢাকার বাইরে তার নির্বাচনী প্রচার। বিভিন্ন জেলা সফরের মধ্য দিয়ে জনসাধারণ এবং বিএনপি নেতাকর্মীর মাঝে যে জাগরণ তৈরি হয়েছে তার ফলাফল পাওয়া যাবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঠাকুরগাঁও। আসন্ন নির্বাচনের পর জামাতের সাথে জোট বা ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নির্বাচনে এককভাবে জয়ী হবে বলে আশাবাদী তিনি। শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এ অবস্থান জানিয়ে বলেন, জামাত কতটি আসন পাবে তার জানা নেই। শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার বিষয়টি জনগণের ইচ্ছার বিষয় বলে মন্তব্য করেন বিএনপি প্রধান। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে শুক্রবার দলীয় কার্যালয় থেকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে জামায়াতের সাথে জোট সরকার গঠন নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিরোধীদের সাথে বিএনপি কোনো জোট সরকার গঠন করবে না। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, তাহলে বিরোধী দল কে হবে? রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আমি কিভাবে সরকার গঠন করতে পারি? তাহলে বিরোধী দলে কে থাকবে? আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দলে থাকে তাহলে আমি আশা করব তাদেরকে একটি ভালো বিরোধী দল হিসেবেই পাবো। বিএনপি নির্বাচনে এককভাবে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। আত্মবিশ্বাসের সাথে বলেন, দল গঠনের জন্য পর্যাপ্ত আসন পাবে তার দল। বিএনপি চেয়ারম্যান বলেন, সরকার গঠন করতে পারলে তরুণদের জন্য কর্মসংস্থানের পাশাপাশি দেশে ব্যবসার পরিবেশ তৈরি করবেন। আমরা যদি সরকার গঠন করি, আমাদের তরুণদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসার পরিবেশ তৈরি করতে হবে যাতে কর্মসংস্থান হয় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জনগণের কল্যাণে উপযুক্ত দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। নির্দিষ্ট কোনো দেশের সাথে নয়, বরং যারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে জনগণের কল্যাণে আসবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এখনো দেশে চাঁদাবাজ মামলাবাজদের ভয়ে সাধারণ নিরীহ মানুষ আতঙ্কিত বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দুর্নীতি সমাজে ছেয়ে গেছে। সকালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে জামাতের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আমির বলেন, তারা সরকার গঠন করতে পারলে নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সকল সদস্যদের আয় ব্যয়ের হিসাব নেবেন। প্রচলিত বিচার ব্যবস্থার পরিবর্তন আনা হবে যেন টাকার কাছে বিচার বিক্রি না হয়। শফিকুর রহমান বলেন, হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, তবে না ভোট বিজয়ী হলে দেশে আবারও সন্ত্রাস ও ফ্যাসিবাদ ফিরে আসবে। দুর্নীতি আমাদের সমাজকে
আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে, তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চাইলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সকালে ঢাকা 17 আসনে গুলশানের বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রচারণায় নামেন ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় রাস্তা, শপিং মল সহ গুলশানের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বাবা তারেক রহমানের জন্য ভোট চান জাইমা রহমান। কথা শোনেন সাধারণ মানুষের। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বিএনপি কাজ করবে বলে জানান ব্যারিস্টার জাইমা রহমান। দর্শক, নীলফামারীতে জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সে যদি বাংলাদেশের একজন গৃহিণী হয়ে থাকে, আমরা তার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি খেটে খাওয়া প্রত্যেকটি পরিবারের মা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। এই এলাকাটা হচ্ছে কৃষি প্রধান একটি এলাকার বহু মানুষ কৃষির সাথে জড়িত। সেই জন্য বহু কৃষক ভাই আছে। এই কৃষকরা যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। এবং কৃষকরা যাতে ভালো থাকে, তারা যাতে সহজে কৃষিজাত দ্রব্য, বীজ, সার, কীটনাশক ওষুধ তার প্রয়োজন মতন পেতে পারে, সেই জন্য আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে সে সহজেই কৃষি ঋণ পেতে পারবে, যার মাধ্যমে সে সহজেই তার প্রয়োজনে কীটনাশক ওষুধ, বীজ, সার সবকিছু পাবে। দর্শক, নীলফামারীতে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখছিলাম সে বক্তব্য। যাচ্ছি পরের সংবাদে। শিশুদের মাঝে বই বিতরণ করেছেন ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর কড়াইল এলাকায় টিএনটি স্কুলে জিয়া রহমান ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানে শিশুদের মাঝে বই বিতরণ করেন তিনি। এ সময় শিশুদের কাছে যে কথা বলেন জুবাইদা রহমান। এর আগে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং সাধারণ জনগণের সাথেও কথা বলেন। এদিন সকালে ভাসানটেক এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ডাক্তার জুবাইদা রহমান। কিছু ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচন কমিশনে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। আগারগাঁও ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক শেষে ইশরাক হোসেন বলেন, সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। গত 4 তারিখে সূত্রাপুরের কসমোপলিটন স্কুলে অভিযান চালিয়ে পুলিশ কয়েকশো লাঠি উদ্ধার করে। প্রশ্ন রাখেন, একটা কেন্দ্রেই যদি এ অবস্থা হয়, তাহলে নির্বাচনের সময় কি হবে? এজন্য কেন্দ্র পরিবর্তনের দাবি জানান তিনি। সূত্রাপুর থানার ওসি নিরপেক্ষ নন বলে অভিযোগ তার। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর প্রশাসন অতিরিক্ত বল প্রয়োগ করছে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। গত 4 তারিখ রাতের বেলা কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেটা কাঠের পুলে, এবং সেটি একটি কেন্দ্র। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তারা 152 পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে। সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয়, তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করব, সেটি একটি বড় প্রশ্ন রয়েছে। তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি, তবে সেটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সবকিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন। আরেকটি হলো সূত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, তো ওনার ব্যাপারে আমাদের এটি একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী সহ আমাদের, কারণ ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, কোনো চক্রান্তই নির্বাচন বানচাল করতে পারবে না। সকালে রাজধানীর ঢাকা 17 আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কড়াইল বস্তি হবে সন্ত্রাস ও মাদক মুক্ত। দেশের একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। দেশের সচেতন নাগরিক নির্বাচনে ভোট দিয়ে এই চক্রান্তের জবাব দেবে। এদিন সকালে কড়াইল এলাকার টিএনটি মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়। পরে এলাকার বিভিন্ন রাস্তায় অলিগলিতে প্রচারণা চালানো হয়। ঢাকার 14, 16 আর 18 আসনটির 18 ভাগ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক প্রেস ব্রিফিং এই তথ্য জানানো হয়। ঢাকা 14-18 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। সেই হিসেবেই সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে উল্লেখ করে সেনাবাহিনী জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সাংবাদিকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। কেউ যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন নির্বাচনের দায়িত্ব উপলক্ষে আমরা ঢাকা 14, 15, 16, 18 এবং নারায়ণগঞ্জ 1 আসন আংশিক, এখন পর্যন্ত যে হিসাব আছে 18% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কনসার্ন আছে, আমরা এখন পর্যন্ত যে আসনগুলোর ব্যাপারে আমি কথা বলছি, ঢাকা 14 এবং ঢাকা 16কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সো যেখানে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সেই হিসাবে আমাদের কার্যকরী ব্যবস্থা অলরেডি গ্রহণ করা হয়েছে এবং সেটার প্রতিফলন আপনারা গ্রাউন্ডে অবশ্যই দেখতে পাবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের বলেছেন তারেক রহমান। রয়টার্সকে সাক্ষাৎকারে জামাতের সঙ্গে ঐক্যের সরকারের সম্ভাবনা নাকচ। যারা রাজনীতি পেশা হিসেবে বেছে নিয়েছে তারা চাঁদাবাজি ও সন্ত্রাসের সাথে জড়িত, অভিযোগ জামাত আমিরের। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেয়া হবে না। সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। কেউ ভোট বানচাল করতে পারবে না বলেছেন নেতারা। কিছু ক্ষেত্রে ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।